সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের 81 পৃষ্ঠা থেকে নির্দেশক। আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। নির্দেশক, যেসব 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, সেগুলোকে আমরা নির্দেশক বলি। যেমন টা, টি, খানা, খানে, টুকু, জন ইত্যাদি নির্দেশকের প্রয়োগ। পুরাতন বাড়িটা ভেঙে গেছে, এখানে টাটা হচ্ছে এখানে নির্দেশক। ঝড়ে পড়া আহত পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, পাখিটি, টিটা হবে এখানে নির্দেশক। ব্যাপারখানা মন্দ নয়, এখানে খানা হচ্ছে নির্দেশক। মন মুখখানি কেন ভারী করে রেখেছ, এখানে খানিটা হচ্ছে নির্দেশক। লোকজন একসঙ্গে বসে গল্প করছে, এখানে জনটা হচ্ছে নির্দেশক। এবার আসি বচন। যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায়, সেগুলোকে আমরা বচন বলি। যেমন গুলো, রা, গণ, দের, সব, বৃন্দ ইত্যাদি বচনের প্রয়োগ। বইগুলো সরিয়ে রাখো, তাহলে গুলোটা হচ্ছে এখানে বচন। ছেলেরা বল খেলছে, এখানে রা হচ্ছে বচন। শিক্ষকগণ একজন একজন করে বক্তৃতা করছেন, এখানে গণ হচ্ছে বচন। প্রধান অতিথি মেয়েদের হাতে বই তুলে দিলেন, এখানে দের হচ্ছে বচন। ভাই সব আগামীকাল বিকাল 3টায় জনসভা, এখানে সব হচ্ছে বচন। দর্শক বৃন্দ নাটকের শেষে করতালি দিলেন, এখানে বৃন্দ হচ্ছে আমার বচন। এবার আসি বলক। যেসব লগ্নক শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের উপরে বাড়তি জোর তৈরি করে, সেগুলোকে আমরা বলক বলে থাকি। যেমন বহুল ব্যবহৃত বলক হচ্ছে ও এবং ই। বলক, সে একটু আগে শরবত খেয়েছে, এখন কফিও খেতে চাচ্ছে, তাহলে ও দ্বারা কি জোর দেওয়া হয়েছে, সেজন্য এটা হচ্ছে বলক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এখানে ইটা হচ্ছে বলক। শব্দের লগ্ন খুঁজি। নিচে কাজী আব্দুল ওদুদের 1894 সালে জন্ম এবং 1970 সালে মৃত্যু, একটা তার প্রবন্ধ দেওয়া হলো। এটি তার শাশ্বত বঙ্গ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাজী আব্দুল ওদুদ মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতাদের একজন। তিনি মূলত প্রাবন্ধিক। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে বাংলার নবজাগরণ, কবিগুরু রবীন্দ্রনাথ, নজরুলের প্রতিভা ইত্যাদি। তার একটি বিখ্যাত উপন্যাসের নাম নদী বক্ষে। এই প্রবন্ধ থেকে বিভিন্ন ধরনের লগ্নক শনাক্ত করো এবং প্রদত্ত ছকে লিখো। সাহিত্য জগৎ লিখেছেন আব্দুল ওদুদ। সাহিত্য জগৎ বলে একটা স্বতন্ত্র স্বয়ংপূর্ণ জগৎ আছে কি? যারা শিল্পের জন্য শিল্পবাদী, তারা সোৎসাহে বলে উঠবেন নিশ্চয়ই। তাদের দলে কৃতি সাহিত্যিকদের অভাব নেই, তবু তাদের দলে ভিড়তেই সতই সংকোচ জাগে। বিশেষ করে এই যুগে মানব কল্যাণ, জীবন কল্যাণ তত্ত্ব সব শিরোধার্য করেও সাহিত্য প্রচেষ্টার সামনে দাঁড়িয়ে না বলে যেন উপায় থাকে না যে সাহিত্য জগৎ একটা স্বতন্ত্র জগৎ। কথাটা মনে পড়ছে কয়েকজন তরুণ বন্ধুর সাহিত্য প্রচেষ্টা দেখে। বোঝা যাচ্ছে আন্তরিকতায় তাদের ত্রুটি নেই, তাদের যথেষ্ট আন্তরিকতা আছে। বাস্তবিক তারা কিছু একটা করতে চাচ্ছেন বা হতে চাচ্ছেন, আর তাদের দৃষ্টিও সাহিত্যিকদের জগতের দিকে। তবু মনে হচ্ছে যে পথে তারা অগ্রসর হচ্ছেন তা ঠিক সাহিত্যের পথ নয়।
সমসাময়িক রাজনৈতিক সমস্যা, নরনারীর সমস্যা সব বিষয়ে তাদের কৌতূহল যথেষ্ট তীব্র, কিন্তু মনে হচ্ছে সেই তীব্রতা এতখানি যে সেই জন্যই সাহিত্যের সুর তাতে ঠিক লাগছে না। সাহিত্য সমস্ত সমস্যারই আলোচনার ক্ষেত্র হতে পারে, হয়েও এসেছে চিরকাল। এমনকি যখন হয়নি তখনও সাহিত্য স্বাধীন পানসে হয়ে গেছে। কিন্তু সেই আলোচনার একটি বিশিষ্ট ধরন আছে, যেমন নাচের একটা বিশিষ্ট ধরন আছে, তার বাইরে গেলেই তা মাত্র লাফালাফি। সাহিত্যের সেই ধর্মের একটি নাম মাত্রাবোধ। সাহিত্য অনুভূতির প্রকাশ ক্ষেত্র মাত্র নয়, অনুভূতির সুপ্রকাশ ক্ষেত্র। সেই সুপ্রকাশের সঙ্গে কৌতূহল ও সৌর্য গাম্ভীর্য এবং ব্যঙ্গ আশ্চর্যভাবে মিশ্রিত। এইসব পরস্পর বিরোধিতার যেখানে মিলন ঘটেছে সেখানে সাহিত্যিক স্ত্রী দেখেছে। শুধু উৎসুক, শুধু গাম্ভীর্য মূল্যহীন নয় কখনো, কিন্তু যত মূল্যবানই হোক সাহিত্যিক স্ত্রী থেকে বঞ্চিত। মনে হতে পারে তাহলে তো সাহিত্য শিল্পের জন্য নয়, বাদীদের মতোই সত্য। এক হিসেবে এই কথা মিথ্যা নয়, কিন্তু শিল্পের জন্য শিল্প বাদে এমন একটা স্বস্তিবোধ রয়েছে যাকে স্বাভাবিক ভাবা কঠিন। গাছে যে ফুল হয় তা গাছের কাণ্ড, ডালপালা ও পাতা থেকে স্বতন্ত্র নিশ্চয়, কিন্তু স্বতন্ত্র হয়েও তা গাছের অংশ, ভিন্ন আর কিছু নয়। সাহিত্য তেমনি হাসি কান্না, সুখ দুঃখ, বিকার, ব্যর্থতাময় যে জীবন তারই একটা প্রকাশ। জীবনের সঙ্গে তার অঙ্গাঙ্গি যোগ নষ্ট হলে তা হয়ে পড়ে অদ্ভুত অসার। যেমন সত্যিকার ফুলের সঙ্গে তুলনায় কাগজের ফুল অদ্ভুত এবং অসার। সাহিত্য জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, আবার তার থেকে এক হিসেবে স্বতন্ত্র। এ কথাটা পরস্পর বিরোধী মনে হতে পারে। ব্যাপারটা বাস্তবিকই বড় জটিল, তবে কিছু বোঝা যায় যদি এই কথা মনে রাখা যায়। জীবন থেকে সাহিত্যের জন্ম হলেও তার সঙ্গে সাহিত্যের পার্থক্য এই যে তা জীবনের মতো অস্থির, অপূর্ণাঙ্গ ও সতত পরিবর্তনশীল নয়, বরং এই সতত পরিবর্তনশীল জীবনের বুকে সে যেন এক অচঞ্চল স্বপ্ন। তা যত অল্পক্ষণে হোক, যে পূর্ণাঙ্গতা আমাদের জীবনে নেই তার সাধনা করি বা স্বপ্ন দেখি সাহিত্যে। এই পূর্ণাঙ্গতার জন্যই অবশ্যই স্বপ্নের পূর্ণাঙ্গতা। সাহিত্য জগৎ বাস্তবিক একটু স্বতন্ত্র জগৎ। এবার আসি আমরা এখানে বচন লগবকগুলো দেখি। যেমন বচন এইসবের মধ্যে শব্দ হচ্ছে আমার বচন। শিল্পবাদীদের এখানে দেড়টা হচ্ছে বচন। নির্দেশক একটি, এখানে টিটা হচ্ছে বচন, এসব নির্দেশক। কথাটা টাটা হচ্ছে নির্দেশক। কয়েকজন, জনটা হচ্ছে এখানে নির্দেশক। তারপরে বলক করেও, তাহলে ওটা হচ্ছে এখানে জোর দেওয়া হয়েছে বলক, জন্যই ইটা জোর দেওয়া হয়েছে, ইটা বলক। সেখানে ইটা এখানে জোর দেওয়া হয়েছে, জন্য এটা একটা বলক। শব্দ বিভক্তি শিল্পের, এরটা হচ্ছে শব্দ বিভক্তি। প্রচেষ্টার, এখানে রটা হচ্ছে শব্দ বিভক্তি। আলোচনার, রটা হচ্ছে এখানে শব্দ বিভক্তি। ধর্মের, এখানে এর হচ্ছে শব্দ বিভক্তি। ক্রিয়া বিভক্তি, পড়ছের মধ্যে এ হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঘটেছের মধ্যে এ আছে, এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। হচ্ছেন মধ্যে এখানে এনটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। উঠবেন, এখানে এনটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।